আজকে আমরা আলোচনা করব পরশুর টেস্ট পেপার সেট হচ্ছে 13, স্কুলের নাম হচ্ছে নিউ ফারাক্কা হাই স্কুল এইচএস। ঠিক আছে, পাতা নম্বর হচ্ছে 416 আর 417 পাতা 1 2 3 4 দাগের অঙ্কগুলো আমরা শুরু করব। ঠিক আছে, তো চলো এক দাগের গুলো কি বলেছে। এক দাগের গুলো বলে দিয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। দ্বিগুণ মানে কি, যদি পি টাকা আসল হয় তাহলে সুদে আসলে 2p টাকা পাবো। তাহলে সুদে আসলে যদি 2p টাকা হয় তাহলে ওখান থেকে আমরা সুদটা বার করে নিতে পারবো, তাই তো। তারপরে আমরা সুদের হার থেকে I=PRT থেকে আমরা বার করে নিতে পারবো। কিভাবে দেখো, তাহলে আসল ধরে নিচ্ছি আমরা, আসলটাকে পি টাকা ধরে নিলাম, ধরো আসল পি টাকা, আর সুদ আসল দেওয়া আছে কত, সুদ আসল ডবল হয়ে যাচ্ছে না, তাহলে 2p টাকা। তাহলে এর মধ্যে সুদটা কত, সুদ হচ্ছে সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, 2p - p সমান কি হয়ে যাবে, p টাকা। এটা হচ্ছে সুদ। তাহলে এখান থেকে আমাদের যা বার করতে বলবে সেম একই ফর্মুলা, কি I=PRT বাই কত হয়ে যাবে 100। তাহলে আই এর মান আমরা পি জানি, পি এর মানও পি ইন্টু আর এর মান কত বলেছে, আর এর মান চেয়েছে তাই না, আর বসে গেল, আর টি এর মান বলে দিয়েছে 10 বছর, 10 বাই 100। তাহলে কত, পি পি কেটে গেল, 0 0, তাহলে আর ইকুয়াল কত হবে 10% হয়ে যাচ্ছে। তাহলে অপশন নম্বর কত হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নম্বর হচ্ছে বি নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এক দাগের অঙ্কটা হয়ে গেল। দুই দাগেরটাতে কি বলেছে, দুই দাগেরটা বলেছে x² - 3x + k = 10। সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত। আচ্ছা, সমীকরণের বীজদ্বয়ের গুণফল, তাহলে এখানে আমরা আগে সমীকরণটা লিখে নিচ্ছি, x² - 3x + k = 10। আমরা দীঘার সমীকরণের ফরম্যাট অনুযায়ী এ পাশটায় কি থাকবে, 0 থাকবে। তাহলে এটাকে আমরা এ পাশটায় নিয়ে চলে আসছি। তাহলে কি করবো, x² - 3x প্লাস এখানে কি k - 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়াল টু কত, 0। এবার বলেছে সমীকরণ দুটির গুণফল, বলে এই বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজ দুটিতে আমি আলফা আর বিটা ধরি, তাহলে আলফা ইন্টু বিটা মানে কি হয়ে যাবে, c/a। এটা হচ্ছে মেথড। তাহলে c মান কত, এই যে k -10 বাই এর মান কত 1, তাহলে এটার মান কত হচ্ছে k -10 হয়ে যাচ্ছে। এবার এটা সমান কত বলে দিয়েছে, গুণফল সমান -2। তাহলে শর্তানুসারে আমরা এভাবে লিখতে পারবো, শর্তানুসারে k -10 = কি হবে, -2। তাহলে k এর মান কি হবে, -2, এটা -10 আছে, ফার্স্টে আসছে +10 হয়ে যাবে। তাহলে k এর মান কি আসছে, 8 চলে আসছে। তাহলে 8 কত নম্বরে আছে, সি নম্বর অপশনে 8 আছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে দুই দাগেরটা। তিন দাগেরটা কি বলেছে, তিন দাগেরটা চলো, তিন দাগেরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি = 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত। এর আগে এই কোশ্চিনটা বারবার এসেছে এবং এ বি টেস্ট পেপারেও এসেছে। আর বারবার বলা যাচ্ছে যে কোনো বৃত্তে যদি দুটো জ্যা সমান হয় তাহলে কি হয়ে যাবে, আর মাঝখানে 60 ডিগ্রি কোণ, এই যে এ ও বিটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, বা দুটো সমান হলেই আমরা বলেছিলাম সমবাহু ত্রিভুজ উৎপন্ন করবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে, 60 ডিগ্রি করে। তাহলে সিওডি সমান কি হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। এটা এক বাক্যেই হয়ে যাবে, সিওডি কি হবে, 60 ডিগ্রি। সি নম্বর অপশনটা হয়ে যাবে 60 ডিগ্রি, মনে রাখবে। ঠিক আছে, এটা অনেকবার আসলো এই কোশ্চেনটা, বারবার আসছে এই কোশ্চেনটা। তারপর দেখো, tan আলফা প্লাস cot আলফা = 2 হলে tan 13 আলফা প্লাস cot 13 আলফা এর মান কত। এই যে 13 এর জায়গাতে অন্য কোনো কিছু হতে পারে, বা 17 হতে পারে, 15 হতে পারে, 11 হতে পারে, কিন্তু এই জিনিসটা এটা দিচ্ছে, এটা এই অঙ্কটাও বারবার প্রায় আসছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করবো, প্রসেসটা একই। ঠিক আছে, প্রসেসটা একই। কি প্রসেস, তাহলে tan আলফা প্লাস cot আলফা = কি দেওয়া আছে, 2 দেওয়া আছে, =
টু দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমি কি করি, ট্যান আলফা লিখে দিচ্ছি, ট্যান আলফা, আর কট মানে কি বলতো, 1/ট্যান আলফা, ঠিক আছে, ইকুয়াল টু 2। তাহলে হরগুলি লসাগু যদি করি তাহলে ট্যান আলফা হয়ে যাচ্ছে, আর ট্যান ট্যান কি হবে, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু কি 2, বা ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 এটা উপাশটায় পাঠালে 2 ট্যান আলফা হয়ে যাচ্ছে, 2 ট্যান আলফা হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে বা দিয়ে ট্যান স্কোয়ার আলফা এটাকে সামনে চলে আসছে, -2 ট্যান আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে দেখো একটা সমীকরণ আকারে লিখতে পারবো কিভাবে, দেখো ট্যান স্কোয়ার -2 এ, আর এটা 1টাই যদি বি ধরি তাহলে কোনো যায় আসবে না, তাহলে এটা একটা মেথড চলে আসছে কিসের, ট্যান আলফা -1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমি লিখি ট্যান আলফা ইকুয়াল -1 ইকুয়াল টু 0, রুটটা উপরে গেলে কোনো চেঞ্জ হবে না, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু 1। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কট মানে কি, কট আলফা সমান, অতএব কট আলফা মানে কি 1/ট্যান, তাহলে 1/1 ইকুয়াল টু কি হয়েছে 1। তাহলে ট্যান আলফার মানও 1 হচ্ছে, আর কট আলফার মানও কি হচ্ছে 1 হচ্ছে। আমাদের কি অ্যান্সার চেয়েছে, আমাদের চেয়েছে কি ট্যান 13 আলফা প্লাস কট 13 আলফার মান কত। তাহলে ট্যান 13 মানে কি 1 তার 13 প্লাস কট মানে 1 তার 13। তাহলে 1 এর যতই বর্গ করো কি হবে, 1 প্লাস 1 ইকুয়াল টু কি হবে 2। 2 হচ্ছে অ্যান্সার। কত দাগের অ্যান্সার আছে এটা, এটা হচ্ছে সি দাগের অপশনে আমাদের অ্যান্সারটা আছে, ঠিক আছে। তারপর চলো 5 দাগেরটা এখানটাই হয়ে যাবে। 5 দাগেরটা কি বলেছে দেখো, 5 দাগেরটা বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকের আয়তন কত। তাহলে ঘনকের আয়তন জানার আগে আমরা ঘনকের বাহুটা ধরে নেব, ধরি ঘনকের বাহু এ, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি 4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এই যে 4 ইন্টু বাহু স্কোয়ারের সঙ্গে এটাকে আমরা করলে কম্পেয়ার করলে কি পাবো, আমরা বাহুটা পেয়ে যাবো, তখন আমরা আয়তনটা বার করতে পারবো। কিভাবে করছি দেখো, ধরি গোলকের বাহু সমান এ ধরে নিলাম, ঠিক আছে। গোলকের বাহু কি ধরলাম, এ মিটার, যেহেতু একক মিটার দেওয়া আছে এ মিটার ধরে নিলাম। তাহলে পার্শ্ব তলের ক্ষেত্রফল মানে কি, পার্শ্ব তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ঘনকের আছে, সরি, ঘনকের বাহু এ মিটার, আর ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4a স্কোয়ার বর্গ মিটার। এটা পেলাম আমরা, ঠিক আছে। এবার আমাদের বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত আছে, তাহলে 4a স্কোয়ার সমান 200 কত হয়ে যাচ্ছে 56। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কি হবে 256/4, কাটাকাটি করলে কত হয়ে যাবে 6, আর এদিকে কত হয়ে যাচ্ছে 4 4 4 16, বা দিয়ে a সমান √64 ইকুয়াল কত 8। 8 পেলাম বাহু, ঠিক আছে। 8টা যদি বাহু হয় তাহলে আমাদের কি বার করতে হবে, ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন সমান কত, a কিউব, মানে 8 এর কিউব সমান কত হয়ে যাবে 512। 512 অপশন কত নম্বরে আছে, অপশন নম্বর হচ্ছে 512। এখানে একটা তো নেই 512, ঘন মিটার হবে, একটা তো নয়, তাহলে লাস্টে দেওয়া আছে কোনোটিও নয়, তাহলে ডি নম্বর অপশনটা হবে কোনোটি নয়, ঠিক আছে। তারপরটা 6 দাগেরটা এই জায়গাটা হয়ে যাবে, হ্যাঁ। 6 দাগেরটা কি বলেছে দেখো তোমরা, এখানে বলেছে 16 15 17 16 15 এক্স 19 17 14। আচ্ছা এখানে কত 14 কটা আছে, একটা আছে, 15 এক দুটো আছে, 16 এক দুটো আছে, 17 একটা দুটো আছে, 18 নেই, 19 আছে একটা। তাহলে এখানে বলছে সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত হবে। তাহলে সংখ্যাগুরু মান যদি 15 হয় তার মানে 15কে বেশি হতে হবে, কারণ 15 দুইবার আছে, আর কি 17 দুইবার আছে, ঠিক আছে। তাহলে 15কে এক যদি আমি করি তাহলে এক্স এর মান যদি 15 নিই তাহলে 15 তিনবার হয়ে যাবে, তখন এটা সংখ্যাগুরু মান হয়ে যাবে। তাহলে এখানে কি হবে 15 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স এর মান কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 15 হয়ে যাবে। অপশন নম্বর কত হবে, দাগেরটা
ঠিক আছে, তাহলে আমাদের এক দাগেরটি কমপ্লিট হলো। তারপর চলো দুই দাগের গুলো কি বলেছে। দুই দাগেরটা কি বলেছে দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি হবে, সমান হবে। আমরা জানি কি এক বছরে চক্রবৃদ্ধি সুদটা আর কি সরল সুদটা কি হয়, সমান হয়, তাহলে কি হবে এখানে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা এক দাগেরটা কি হবে, এক দাগেরটা হবে সমান। চলো দুই দাগেরটা কি বলেছে, দুই দাগেরটা বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি ঋণাত্মক সংখ্যার গুণফল 62 হলে তাদের মধ্য সমানুপাতি কত হবে। আচ্ছা, তিনটা ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমরা জানি কি তিনটা ক্রমিক সমানুপাতি এ ধরলাম, বি ধরলাম আর সি ধরলাম, তাহলে এ বাই বি আর বি বাই কি হয়, সি হয়, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, এ সি হয়, এটাই তো। তাহলে এখানে যদি এরকম হয় তাহলে এখানে তিনটার গুণফল বলে দিয়েছে কত, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল বলে দিয়েছে কত, 64 দিয়েছে, তাহলে এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু কত, 64 শর্তানুসারে দিয়ে লিখে নিচ্ছি আমরা। তাহলে এখানে দেখো কি বি এর এ সি এর মানটা আমরা জানি কি, এ সি সমান কি বি স্কোয়ার লিখে দিলাম আর একটা বি আগে থেকে আছে ইকুয়াল টু কত হয়ে যাবে 64, তাহলে বি কিউব সমান কি 64, তাহলে এখানে বি সমান কি হয়ে যাবে বলো তো 64, এখানে কিউব যদি হয় তাহলে 64 কে 4 এর কিউব করতে পারবো, তাহলে বি ইকুয়াল টু কি হবে 4 হয়ে যাচ্ছে, বি ইকুয়াল টু 4। এখানে তাহলে মধ্য সমানুপাতি বি মানে মধ্য ছিল, তার জন্য এটা কি হবে 4টা অ্যান্সার হয়ে যাচ্ছে, বি ইকুয়াল টু 4, অর্থাৎ লিখে দেবে তোমরা কি মধ্য সমানুপাতি হলো 4। ঠিক আছে, তাহলে দুই দাগেরটা হয়ে গেল। চলো তিন দাগেরটা কি বলেছে, তিন দাগেরটা বলেছে সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ হলে কস থিটার মান কত, সাইন থিটা মাইনাস 30 বলেছে। আচ্ছা, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে বলেছে সাইন, লিখে দিচ্ছি থিটা মাইনাস 30 ডিগ্রি, সাইনের সঙ্গে হাফের কি সম্পর্ক, সাইন 30 মান হচ্ছে হাফ, উভয় পক্ষে সাইন তুলেছি, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে 30 ডিগ্রি, তাহলে আমরা কি করে দেবো থিটা ইকুয়াল টু, এটা মাইনাস আছে উপরে কি হবে 30 প্লাস 30 ডিগ্রি, থিটা প্লাস কি হবে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের কস থিটার মান চেয়েছে, তাহলে কস থিটার মান 60 ডিগ্রি, তাহলে কস 60 মান কত হবে 1/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তিন দাগের অ্যান্সারটা হচ্ছে এটা। তারপর চলো চার দাগেরটা কি বলেছে, চার দাগেরটা বলছে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে। আমরা জানি কি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে উল্টে বলেছে কি বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণে কি হবে অর্ধেক হবে, তাহলে তাহলে কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, এটা অর্ধেক হয়ে যাবে। চলো পাঁচেরটা কি বলেছে, পাঁচেরটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, ধরে নাও এটা একটা নিরেট অর্ধগোলক, তাই তো, এটা একটা অর্ধগোলক, তাহলে এটাতে তল দুটো আছে, একটা বক্রতল একটা সমতল, তাহলে বলছে সমতল সংখ্যা কটা, তাহলে একটি, কটি হবে একটি। তারপর চলো ছয় দাগেরটা, ছয় দাগেরটা এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এখানে বলেছে সংখ্যা গুরুমান কত, তাহলে সংখ্যা গুরুমান কত হবে দেখো, এখানে পরপর আমরা এটি লিখতে যাই, তাহলে দুই কতবার আছে, দুই আছে 1 2 3, তিনটা দুই আছে, তিন আছে একটা, আচ্ছা পরপর আমরা ক্রমিক ভাবে লিখে নিই তাহলে বুঝতে পারবে কটা কি আছে, তাহলে এখানে দুই আছে তিনটা, আর তিন আছে একটা, চার আছে পাঁচটা, পাঁচ আছে দুটো, ছয় আছে একটা, সাত আছে একটা, আট আছে আর 9 আছে। তাহলে এখানে এমনিতে বলতে পারবো কি যে সংখ্যাটা বারবার বেশি পরিমাণ থাকবে সেটা হচ্ছে সংখ্যা গুরুমান, তাহলে অবশ্যই 4, তাহলে সংখ্যা গুরুমান কি হয়ে যাবে, সংখ্যা গুরুমান সমান হয়ে যাবে 4 হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের দুই দাগের গুলো কমপ্লিট হলো। তারপর চলো তিন দাগের গুলো কি বলেছে,
তিন দাগের গুলো কি বলেছে দেখো। তিন দাগেরটা বলেছে যে ব্যক্তি টাকা ধার করে তাকে বলা হয় উত্তমবর্ণ, এটা কথা ঠিক। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমবর্ণ, আর যে টাকা ধার করেন তাকে বলা হচ্ছে অধমবর্ণ। তো এটা কি সত্য হবে, ঠিক আছে। তারপর এটা বলেছে একটি ঘনকের প্রতিটি ধারে দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ভালো করে বুঝো, একটি ঘনকের প্রতিটি ধারে দৈর্ঘ্য দ্বিগুণ করলে মানে বাহুটা যদি দ্বিগুণ করে তাহলে বলছে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। দেখি 4 গুণ হচ্ছে না কত গুণ হচ্ছে। তাহলে প্রথমটা সত্য আমরা পেয়েছি, সত্য লিখে দিলাম। হ্যাঁ, দ্বিতীয়টা তাহলে আমরা লিখে নিচ্ছি কি ঘনকের বাহু এ হয় যদি ঘনকের বাহু এ হয় তাহলে আয়তন কত হবে বলো তো? আয়তন হবে a কিউব। আবার বা এখন দিয়ে লিখতে পারি, এখন ঘনকের বাহু কি দ্বিগুণ যখন হয়ে যাচ্ছে 2a হয় তাহলে আয়তন কি হবে 2a, তার কি হয়ে যাবে কিউব হয়ে যাবে। তাহলে 2 এর কি 8a কিউব। তাহলে এটা আগে ছিল, এটা এখন হচ্ছে, তাহলে ক গুণ হচ্ছে 8 গুণ হচ্ছে। তাহলে এটা সত্য হচ্ছে না মিথ্যা? এখানে 4 গুণ বলেছে, হচ্ছে কত গুণ 8 গুণ, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা 2 দাগেরটা হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে দেখো। 3 দাগেরটা বলেছে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটি দৈর্ঘ্য সমান হবে। হ্যাঁ সত্য এটা। একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে তাদের চাপ দুটি কি দৈর্ঘ্য সমান হবে। এটাও কি হবে সত্য হবে, এটা অবশ্যই সমান হতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। তারপর চলো 4 দাগেরটা। 4 দাগেরটা কি বলেছে। 4 দাগেরটা বলছে যদি এক্স ভ্যারিসাস জেড এবং ওয়াই ভ্যারিসাস জেড হয় তবে এক্স ওয়াই ভ্যারিসাস জেড, এটা কিন্তু সত্য হবে। এক্স ভ্যারিসাস জেড আর ওয়াই ভ্যারিসাস যদি জেড হয় তাহলে এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই ভ্যারিসাস জেড হবে। এটা তোমাদের বইয়ে দেখবে ভেদে দেওয়া আছে। তাহলে এটা কি হবে, এটাও সত্য হবে। এক্স ভ্যারিসাস যদি জেড হয়, ওয়াই ভ্যারিসাস যদি জেড হয়, তাহলে এক্স ওয়াই ভ্যারিসাস কি জেড হবেই। তাহলে এটা কি হবে সত্য, তোমাদের বইয়ে দেখবে এটা থিওরি দেওয়া আছে। আচ্ছা, তারপর এটা কি বলেছে ত্রিভুজ এ বি সি এর বি কোণ 90 ডিগ্রি হলে এ বি এ সমান বিসি হলে সি কোণটা কত হবে 60 ডিগ্রি হবে। এটা সত্য না মিথ্যা দেখো। আচ্ছা, আমি এখানে একটা কোণ আঁকছি, এই ত্রিভুজ আঁকছি, এটা একটা এ বি সি ত্রিভুজ, তাই তো। তাহলে এ বি সি, তাহলে এটা যদি 90 হয় তাহলে স্বাভাবিক এ দুটো কি হবে, আর বলে দিয়েছে এ দুটো এটার সি বি কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা স্বাভাবিক। আর একটা কি বলেছে এ বি সমান বিসি সমান হবে, তার মানে এটা আর এটা সমান, তাহলে এই বাহুটা এই কোণটা আর এই কোণটা কি হবে অবশ্যই সমান হবে। যদি সমান হয় তাহলে 90 থেকে বাদ দিয়ে 180 থেকে 90 বাদ দিলে 90 থাকবে, তাহলে 90 মানে 45 হবে, কিন্তু বলে দিয়েছে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এটা সত্য না মিথ্যা? তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, এটা মিথ্যা হয়ে যাবে। সি কোণ কোনোদিনও 60 ডিগ্রি এটা হবে না, ঠিক আছে। তাহলে এটা কি হবে মিথ্যা হয়ে যাচ্ছে। তারপর চলো 6 দাগেরটা কি বলেছে। 6 দাগেরটা বলেছে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। আচ্ছা 18 আসছে কি দেখে নি। তাহলে 6 দাগেরটা কত দেওয়া আছে 3, 5, 14, 18 আর 20। তোমরা আগে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে সংখ্যাগুলো, তাহলে প্রথম লাস্ট, সেকেন্ড লাস্ট, আর 14 থাকছে। তাহলে মধ্যমা কত হওয়া উচিত 14 হওয়া উচিত। দেওয়া আছে কত আমাদের দেওয়া আছে এখানে 18, তাহলে এটাও কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। তাহলে আমাদের 1, 2, 3 এর গুলো কমপ্লিট হলো। হ্যাঁ, তাহলে চলো 4 দাগের গুলো কি বলেছে 4 এর গুলো করি। 4 দাগেরটা কি বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করতে বলেছে।
কি বলেছে আরেকবার বুঝে নাও। বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করতে বলছে। তাহলে এটা 615 টাকাটা সুদ। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ যেখানে বার করি ওখান থেকে একটা ফর্মুলা আসে পি ইন্টু 1+r/100 × n। ওখান থেকে আমি যদি পিটা মানে আসলটা বাদ দিলে বাকি সুদ পেয়ে যাব। তাহলে শর্তানুসারে পি ইন্টু 1+r/100 × n মাইনাস আসলটা মাইনাস করে এটা একে দেখিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে করব দেখো। তাহলে ধরে নিচ্ছি কি ধরি আসল সমান পি টাকা ধরে নিলাম, আর সুদের হার তো দেওয়া আছে। সুদের হার কত টাকা দেওয়া আছে? 5% দেওয়া আছে, আর সময়টা 2 বছর দেওয়া আছে। সুদ কত দেওয়া আছে? সুদ সমান 615 টাকা। তাহলে আমাদের ফর্মুলা কি হচ্ছে? পি ইন্টু 1+r/100 × n মাইনাস কি করে দেবো, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এখান থেকে মানে এর মধ্যে সুদও আছে আসলও আছে, তাহলে এখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে শুধু কি বাঁচবে? সুদ বাঁচবে। তাহলে সুদ মান কত দেওয়া আছে? 615 দেওয়া আছে। এটা শর্তানুসারে দিয়ে আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি কত আসছে। তাহলে পি ইন্টু 1+r এর মান কত? 5/100, আর এন এর মান কত? 2 মাইনাস পি ইকুয়াল টু 615। বা দিয়ে পি এখানে যদি কাটাকাটি করি তাহলে 20 চলে আসছে। তাহলে 20 একে 20 আর 1 কত হয়ে যাবে? 21। 21/20 তার হোল স্কোয়ার মাইনাস পি, ঠিক আছে, ইকুয়াল টু 615। দেখো এটা আর এখান থেকে পিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে? 121/20 তার হোল স্কোয়ার। তাহলে এখান যদি ভেঙে দিই 121 যদি স্কোয়ার করি তাহলে 441, আর 20 স্কোয়ার করলে কত হয়ে যাবে? 400 হয়ে যাচ্ছে। বিয়োগ এখান থেকে পি কমন নিয়েছি, তাহলে 1 আছে পড়ে, ইকুয়াল টু 615। বা দিয়ে পি ইন্টু কি আসবে? তাহলে যদি হরগুলি লসাগু 400 করি তাহলে এখানে 441 মাইনাস 400, তাই তো 615। বা দিয়ে পি এখান থেকে তাহলে কত পাচ্ছি বলতো? 41 বাই কত হয়ে যাবে? 400 ইকুয়াল টু 615। বা দিয়ে পি এর মান যদি বার করি 615 থেকে গেল। এটা গুণ আকারে আছে, দেখো এপারে আসলে ভাগ হয়ে যাবে। আমি যদি গুণ আকারে লিখি তাকে উল্টে দিতে হবে। তাহলে 400 বাই কি হয়ে যাবে? 41। তাহলে 41 একে 41, 41কে এখানে যদি ভাগ করি তাহলে 15 দিয়ে মিলে আছে। তাহলে 4×15 কত? 60, 4×15 60, আর 2টা শূন্য। তাহলে কত হচ্ছে? পি সমান মানে আসল সমান কত হয়ে যাচ্ছে? আসল সমান হচ্ছে 6000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4-এর 1 দাগের অ্যান্সারটা হচ্ছে এটা, পি ইকুয়াল টু 6000 টাকা। ঠিক আছে, আচ্ছা তারপর চলো 2 দাগেরটা কি বলেছে। 2 দাগেরটা বলেছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। আবার বলছে দ্বিগুণ হবে। যখন দ্বিগুণ করাটা থাকবে তখন ভেবে নিবা কি সুদ আর আসলটা কি হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি কি ধরি আসল সমান কি? আসল সমান পি টাকা। সুদ আসল সমান কত হবে? সুদ আসল সমান যেহেতু দ্বিগুণ তাহলে 2p টাকা। তাহলে সুদ সমান কত হবে? 2p মাইনাস পি সমান কি হয়ে যাবে? পি টাকা হয়ে যাবে। সুদ আর আসল সমান হবে যখনই দ্বিগুণের কথা বলবে। আর হার কত বলেছে? সুদের হার, সুদের হার বলে দিয়েছে কত? সুদের হার বলে দিয়েছে 6.14%, মানে কি 424 আর 1 25, 25 বাই কত হয়ে যাবে? 4%। এবার আমরা কি করব? আই ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে? 100। বা দিয়ে আই এর মান আমরা পি পেয়ে গেছি, পি এর মান পি, আর এর মান 25 বাই কি হয়ে যাবে? 4, আর টি এর মান আমাদের বার করব, ইকুয়াল টু কত হয়ে যাবে? 100। পি পি কেটে গেল। এখানে দেখো কি এটা 25 টাকা 4 পজিশন 100, তাহলে এটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে টি ইকুয়াল টু কি আসবে? 4 16, তাহলে 16 বছর লাগবে তাহলে হয়ে যাবে। তাহলে টি এর মান কত হবে? 16 বছর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা যদি না বুঝতে পারো দেখো এখানে কত থাকছে? 1/4 থাকছে, 1/4। আর এখানটা যদি ঘুরিয়ে লিখি তাহলে কি হয়ে যাবে? ও এখানে আছে 4/1, তাহলে ঘুরিয়ে লিখলে কত?
1/4 হয়ে যাচ্ছে, 4 4 16 কোনাকুনি গুণ করলে হয়ে যাবে টি এর মান হয়ে যাচ্ছে টি, আর এখানে 4 4 কত হয়েছে 16 হয়ে যাচ্ছে, তো টি এর মান কত হয়েছে 16 বছর হয়ে যাবে। ঠিক আছে, 2 দাগেরটা হয়ে গেল। চলো 3 দাগেরটা কত হবে বলো। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলে দিয়েছে এখানে তোমাদের একটা মান দেওয়া আছে, x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x এর মান কত। এটা খুবই সহজ অঙ্ক, মানে 3 4 লাইনে করা যাবে। তো দেখো আমরা এখানে একটা কথা বলে রাখি কি x ইকুয়াল টু দেওয়া আছে কত 3 প্লাস 2√2, তো আমাকে বার করতে হবে 1/x এর মান। আমি যদি এর ওয়ানান্নক বার করি তার মানে একে যেটা মাঝখানে সাইন থাকবে ওটাকে মাইনাস করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এবার যেহেতু 2 মার্কের আছে তার জন্য করে দেখাচ্ছি আমি কিভাবে হচ্ছে। 1/x সমান কি হবে 1/3 প্লাস 2√2, তাহলে বা দিয়ে দেখো 1 করে দিলাম, এটাকে করণী নিরসন করে নিচ্ছি, তাহলে এটা অপোজিট সাইড দিয়ে আমরা কি করে নেবো গুণ করে নেবো। তাহলে 3 মাইনাস 2√2, তাহলে উপরেও গুণ করতে হবে 3 মাইনাস 2√2। ঠিক আছে, তাহলে উপরে কি থাকছে 3 মাইনাস 2√2 আর নিচে কত হয়ে যাবে, তাহলে a প্লাস বি, a মাইনাস বি মানে কি a স্কোয়ার মানে 3 এর স্কোয়ার মাইনাস 2√2 তার হোল স্কোয়ার, তাহলে উপরে কত থাকে 3 মাইনাস 2√2 আর নিচে কত 3 এর স্কোয়ার মানে 3 3 9 আর 2 এর স্কোয়ার মানে 4 আর √2 মানে 2, তো 4 2 কত 8, নিচে কত 3 মাইনাস 2√2 আর নিচে 9 থেকে 8 বাদলে কি একই থাকবে, তাহলে এটাই মান। দেখো 1/x এর মান কি আছে 3 মাইনাস 2√2, আমি প্রথমেই বলে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা বার করে দিলাম। এবার কি চেয়েছে x প্লাস 1/x এর মান চেয়েছে, তাহলে x এর মান তো আমরা জানি কি 3 প্লাস 2√2, আর একটা কি 1/x এর মানও পেলাম 3 মাইনাস 2√2, তাহলে 3 প্লাস 2√2 প্লাস প্লাসে প্লাস 3 আর প্লাস মাইনাসে মাইনাস 2√2, তাহলে প্লাস মাইনাস √2 3 আর 3 কত হয়ে যাবে 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 3 দাগেরটা এটা হচ্ছে অ্যান্সার। চলো 4 দাগেরটা করি। আচ্ছা 4 দাগেরটা এখানে করে নিচ্ছি। 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলছে x ভ্যারিসাস y স্কোয়ার এবং y ভ্যারিসাস 2a যখন x ইকুয়াল টু a, x ও y এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে। x ও y এর মধ্যে কি করতে বলেছে সম্পর্ক স্থাপন। তাহলে দেখো x ভ্যারিসাস দেওয়া আছে y স্কোয়ার, তাহলে x সমান k y স্কোয়ার, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নেব, এখানে লিখে দেবো কে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা আমি বারবার বলছি কি লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য কি হবে ভেদ ধ্রুবক। আচ্ছা y ইকুয়াল টু 2a যখন x সমান কি হয়ে যাবে a, তাহলে আমরা এই যে x এর জায়গাতে a বসিয়ে দিলাম ইকুয়াল টু কে বসে গেল, আর y স্কোয়ার যেহেতু y এর মান কি আছে 2a তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে কত আসছে দেখো a ইকুয়াল টু কে আসছে আর 2 এর স্কোয়ার মানে 4 4a স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো কে এর মান যদি আমি বার করতে যাই তাহলে এটা কি আসবে এপারে চলে আসবে, তাহলে a/4a স্কোয়ার ইকুয়াল টু কে হচ্ছে, তাহলে একটাকে এখানে একটাকে কেটে গেলে একটা থাকছে, তাহলে কি থাকছে 1/4a ইকুয়াল টু কি থাকছে কে থাকছে। এটা আমরা পাচ্ছি কিন্তু কে এর মানটা তাহলে আমরা বার করে রাখলাম, কি পেলাম এটাকে ঘুরিয়ে যদি লিখি আমরা কে ইকুয়াল টু কি আসছে 1/4a, এটা মান আমরা বার করে রাখলাম। ঠিক আছে, কে ইকুয়াল টু 1/4a। এই যে আমরা 1 নম্বর সমীকরণ ধরেছি, এরপরে লিখে দেবো 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই। ঠিক আছে, কে এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল x সমান কে ওয়াই স্কোয়ার, তাহলে x এর মানটা আমাকে x এর সঙ্গে সম্পর্ক দেখাতে হবে, তাহলে x সমান কি হয়ে যাবে 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে দেখো উপরে কি হয়ে আছে, এটা যদি হয় তাহলে এরকম হয়ে যাচ্ছে, আমি এটাকে উপাশটায় পাঠিয়ে দিই তাহলে কি হচ্ছে 4ax ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, যদি ঘুরিয়ে লিখি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাই হচ্ছে সম্পর্ক ইহাদের মধ্যে।
এক্স ও ওয়াই এর মধ্যে এটা সম্পর্ক, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, এটা লাইনটাকে আমি শুধু ঘুরিয়ে লিখলাম এখানে। তাহলে আমাদের কত নম্বর, 4 দাগেরটা কমপ্লিট হলো। হ্যাঁ, তারপর চলো 5 দাগেরটা কি বলেছে। 4-এর 5 দাগেরটা কি বলেছে, চলো। 4-এর 5 দাগেতে বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি ইকুয়াল টু এসি, এ বি বাহুকে ব্যাসের বৃত্ত অঙ্কন করে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি সমান 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্যের মান চেয়েছে। আচ্ছা দেখো ভালো করে অঙ্কটা বুঝতে পারবে কি, এরকম একটা ত্রিভুজ আছে, এরকম একটা ধরে নাও কি ত্রিভুজ আছে। ঠিক আছে, এই যে মাঝখানে বিন্দুকে কেন্দ্রবিন্দু ধরে ওরা একটা কি আসছে, বৃত্ত অঙ্কন করছে। কিভাবে বৃত্ত অঙ্কন করছে, এভাবে এসে এভাবে এসে এরকম একটা বৃত্ত অঙ্কন হচ্ছে। ঠিক আছে, এটা একটা বৃত্ত অঙ্কন হচ্ছে। তাহলে এটা নাম দিয়ে দিয়েছে এ, এটা নাম দিয়েছে বি, আর এটা সি, আর যেখানে ছেদ করেছে ডি, আর এটা ও বিন্দু দিয়ে দিয়েছে। এরকম একটা বৃত্ত আসছে। তাহলে কি লিখবো আমরা, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুটো বাহু সমান বলেছে, যার কি কি বলেছে, এ বি সমান এ সি, এই যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, যদি এরা সমান হয় তাহলে আমরা অটোমেটিক জানি এটা কোনটা এটা কোনটা কি হবে, সমান হবে। আচ্ছা বিডি এটুকুর মান বলে দিয়েছে, বিডি সমান কত বলেছে, 4 সেমি বলে দিয়েছে, বিডি সমান 4 সেমি। তাহলে আমরা কি করব, এ ডিটাকে যুক্ত করে দিলাম, এ ডি যুক্ত করলাম। যদি যুক্ত করি তাহলে এডিটা কি হবে, সাধারণ বাহু, এডি সাধারণ বাহু, এডি যদি সাধারণ বাহু হয় তাহলে এখানে বলো কি, এডি যদি সাধারণ বাহু হয় তাহলে এটা একটা, আচ্ছা এটা একটু এদিকটাই হবে, এটা এরকম ভাবে যাবে ত্রিভুজটা, বৃত্তটা এর সঙ্গে লেগে যাবে। হ্যাঁ, তাহলে এটা একটা কি আসছে, এটা ব্যাসের উপরে আসছে, তাহলে এই কোণটা কি আসবে, 90 ডিগ্রি আসবে, বা কারো উপরে যদি লম্বটা নেই তাহলে এটা কি 90 ডিগ্রি উৎপন্ন করবে। তাহলে উভয় পক্ষে 90 ডিগ্রি, এটা সাধারণ বাহু। তাহলে কি হচ্ছে, দুটো সর্বসম ত্রিভুজ হচ্ছে, কারণ আমরা জানি এই বাহুটা আর এই বাহুটা কি সমান, এটা সাধারণ বাহু, এটাও সমান, আর উভয় পক্ষে কোণ দুটো কি হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে এটাও কি হচ্ছে, বাহু বাহু আর কোণ তাহলে কি সর্বসম হচ্ছে। তাহলে ত্রিভুজ দুটি কি যদি সর্বসম হয় তাহলে কোণ কোণ এ ডি বি সমান কি হয়ে যাচ্ছে, কোণ এ ডি সি সমান 90 ডিগ্রি, যেহেতু এ পাশটা আর এ পাশটা কি 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি কোণ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সি, এ দুটা পরস্পর কি সর্বসম। তাহলে এটার মান যদি 4 সেমি হয় তাহলে এটুকুর মানও কি হবে 4 সেমি, তাহলে বি ডি সমান সি ডি সমান কি হয়ে যাবে 4 সেমি। অতএব সিডি সমান কি হবে 4 সেমি। এটা হচ্ছে অ্যান্সার, 5 দাগের অ্যান্সার এটা। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা কি বলেছে দেখো, 6 দাগেরটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। এটা একটা মনে রাখবে কি, এটা একটা সূত্র আছে, সরল সাধারণ স্পর্শকের সূত্র হচ্ছে √ডিস্টেন্স স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। r1 হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে মেথড। তাহলে তোমাদের চিত্রটা আগে একটু অঙ্কন করে দেখায়, এরকম একটা বৃত্ত, দুটো বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আর এরকম একটা বৃত্ত আছে। ঠিক আছে, তাহলে এটা আর এটা হচ্ছে 8 সেমি, এটা 3 সেমি, তাহলে এদের মাঝখানে দূরত্বটা বলে দিয়েছে 13 সেমি। তাহলে এখান থেকে যে একটা যাবে এরকম যাচ্ছে,
আর এখান থেকে যদি একটা হয় তাহলে এই যে এটা দূরত্বটা হচ্ছে স্পর্শকের দূরত্ব, এটা দূরত্বটা চেয়েছে। তাহলে আমরা এখান থেকে কি কি লিখতে পারবো, তো ধরি এখানে তো দেওয়া আছে, ধরা কিছু নেই, কি পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এটা পি আর এটা কিউ ধরে নিচ্ছি। পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 8 সেমি দেওয়া আছে। আর কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 3 সেমি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে কি কি হবে, তাহলে এখানে যদি এরকম হয় তাহলে আমরা একটা জিনিস কি ফর্মুলা জানি, কি সরল সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এটা ফর্মুলা, এটা মেথড আর ফর্মুলা আছে, √d² মানে ডিস্টেন্স স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। r1 হচ্ছে প্রথমটার ব্যাসার্ধ আর r2টা হচ্ছে দ্বিতীয়টা। তাহলে d² মানে কি ডিস্টেন্স মানে 13 স্কোয়ার মাইনাস r1 মানে কত 8 আর মাইনাস r2 মানে 3 তার হোল স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার মানে কত 169 মাইনাস এখান থেকে 8 থেকে 3 বদলে 5 এর স্কোয়ার, তাহলে কি হয় 169 মাইনাস 25, তাহলে কত হবে √144 সমান 12। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কত অ্যান্সার হচ্ছে 12 সেমিটা হচ্ছে আমাদের অ্যান্সার। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12। ঠিক আছে, এটা 6 দাগেরটা হয়ে গেল। তারপর 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা কি বলেছে দেখো, 7 দাগেরটা বলেছে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এ এক্স সমান দেওয়া আছে 2.4 এবং এ ওয়াই সমান দেওয়া আছে 3.2 এবং ওয়াই সি সমান দেওয়া আছে 4.8 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, ত্রিভুজটা আগে অঙ্কন করি তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কি ধরনের ত্রিভুজ। এটা একটা ত্রিভুজ বলে দিয়েছে, এটার নাম হচ্ছে এ বি সি। এ বিসি সমান্তরাল সরলরেখা কি হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে। তাহলে এরকম যদি হয় তাহলে সমান্তরাল যেহেতু বলেছে, তাহলে এক্স ওয়াই সমান্তরাল বিসি যদি হয় তাহলে আমরা কি জানি, থ্যালাসের উপপাদ্য অনুসারে, থ্যালাসের উপপাদ্য অনুসারে অনুসারে কি জানি আমরা, কি এ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি, এটাই তো জানি। তাহলে এগুলোর মান দেওয়া আছে, দেখো এ এক্স এর মান দেওয়া আছে 2.4 দেওয়া আছে। তোমরা কিন্তু এখানে লিখতে পারো, হ্যাঁ, এখানে তোমরা পাশে লিখে নেবে কি এ এক্স সমান কত দেওয়া আছে, এ এক্স সমান দেওয়া আছে 2.4, আর কি দেওয়া আছে এ ওয়াই সমান দেওয়া আছে কত 3.2 দেওয়া আছে, আর ওয়াই সি সমান দেওয়া আছে কত 4.8। আমাদের কি চেয়েছে, এ বি এর মানটা চেয়েছে, এ বি সমান কত এটা চেয়েছে আমার। তাহলে এবার মানটা বসা, এখানে কত হবে এ এক্স এর মান 2.4 আর এক্স বি এর মান, এই যে এক্স বি, তাহলে এক্স বি এর মান কি দেওয়া আছে, এক্স বি এর মান আমাদের বার করতে হবে, এই মানটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স বি রেখে দিলাম ইকুয়াল টু এ ওয়াই সমান কত 3.2 দেওয়া আছে, আর ওয়াই সি এর মান দেওয়া আছে কত 4.8 দেওয়া আছে। তাহলে আমি উভয় পক্ষে দেখো এখান থেকে একটা দশমিক দশমিক তুলে দিলাম, 16 2 32, 3 16 কত হয়ে যাবে 48 হয়ে যাবে। তাহলে বা দিয়ে যদি আমরা কাটাকাটি করি কোনাকুনি 2 ইন্টু এক্স বি সমান কি হবে, এটা 3 দিয়ে গুণ করে কত হচ্ছে 3 যদি আমি গুণ করে নিই তাহলে 24 ইন্টু কি 3 হয়ে যাচ্ছে, বা দিয়ে আমি এক্স বি ইকুয়াল টু কি হয়ে যাবে 2.4 ইন্টু 3 বাই কি হয়ে যাবে 2 হয়ে যাবে। যদি আমি কাটাকাটি করতে যাই তাহলে কত হয়ে যাচ্ছে, যদি কাটাকাটি করতে যাই তাহলে কত হচ্ছে দেখো 2 দিয়ে এখানে 2 একে 2 আর 2 2 4, তাহলে গুণ করলে কত হবে এক্স বি ইকুয়াল টু 3 2 6 আর 3.6 আসছে এক্স বি এর মান। কিন্তু আমাদের এটা মান চাইনি, কি চেয়েছে এ বি, মানে এটা গোটাটার মান চেয়েছে। অতএব এ বি সমান কি আসবে এ এক্স প্লাস এক্স বি, তাহলে এ এক্স এর মান আমরা জানি 2.4 প্লাস
এক্স বি এর মান কি পেলাম 3.6, তাহলে কত 2.4 3.6 সমান 6 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 6 হচ্ছে অ্যান্সার, 6 সেমি। 7 দাগেরটা হয়ে গেল আমাদের। চলো 8 দাগেরটা কি বলেছে, 8 দাগেরটা কি বলেছে, চলো 8 দাগেরটা বলেছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কি বলেছে, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণের পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এরকম একটা বৃত্ত হচ্ছে, এরকম একটা বৃত্ত হচ্ছে, ধরো কি এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা বৃত্ত, এটা আর এটা বৃত্তচাপ, আর এখানে কোণ উৎপন্ন করছে, তাহলে কোণটার মান কত দিয়েছে 63 ডিগ্রি দেওয়া আছে, আর 220 সেমি চাপ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধটা বার করতে বলেছে, তাহলে আমরা এখানে বৃত্তচাপ সম্পর্কে কি জানি, বৃত্তচাপ সমান এস, এস সমান কি 220 সেমি, তাই তো 220 সেমি এস সমান, আরেকটা কি ব্যাসার্ধ সমান আর, আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর, আর কোণ সমান দেওয়া আছে কত, কোণ 63 ডিগ্রি, এটাকে আমরা কি করে নেব, বৃত্তীয় মান নিয়ে চলে যাবো। তাহলে বৃত্তীয় মানে নিয়ে গেলে কি করতে হবে, ষষ্ঠিক মানকে 60 ডিগ্রি ইন্টু পাই বাই 180 দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এখান থেকে দেখো আমরা মানটা বার করতে পারবো কিভাবে, 63 যদি আছে তাহলে আমি যদি কাটাকাটি করি 9 2 18, 9 2 18 20, আর এখানে 7 9 63, তাহলে কত হয়ে যাচ্ছে 7 পাই বাই 20। এটা বৃত্তীয় মানে নিয়ে চলে আসলাম কোণটাকে, কিন্তু ঠিক আছে, কোণটাকে কিসে নিয়ে আসলাম, বৃত্তীয় মানে নিয়ে চলে আসলাম। তাহলে যদি বৃত্তীয় মানে নিয়ে আসি, তারপরে আমরা একটা ফর্মুলা জানি, এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা, তাহলে মানটা বসাই, এস এর মান কত 220 ইকুয়াল টু কি হবে, আর থিটার মান কত বললাম 7 পাই বাই 20, ঠিক আছে। তাহলে আর এর মান যদি বসাই তাহলে 220 এরকম আসছে, 220, আর এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাই তো। তাহলে এটা যদি উপরে হয় তাহলে গুণ চিহ্ন দিয়ে কি আসবে, 220 ইন্টু 20, আর নিচে কি আসছে, নিচে চলে আসছে 7 ইন্টু পাই, 7 ইন্টু পাই ইকুয়াল টু আর। এখানে একটা জিনিস ঘুরিয়ে লিখছি, আর ইকুয়াল টু 220 ইন্টু 20, আর এখানে 7 ইন্টু, যদি আমি পায়ের মান বসাই কত আসবে, পায়ের মান আসবে 22 7, তাহলে 60টা উপরে চলে যাবে, 22টা নিচে থেকে যাবে, ঠিক আছে, 22 থেকে গেল, আর উপরে কি হয়ে যাবে 60টা চলে গেল, 7 এর 22, তাহলে আমি ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 7 7 কেটে গেল 22, 22 কে এখানে কত 10, তাহলে আর এর মান কি হচ্ছে 10 কে 20 দিয়ে গুণ করলে কত হবে 200, 200 সেমি, ব্যাসার্ধ কত হয়ে যাবে 200 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও, এটা হচ্ছে 8 দাগের আমাদের অ্যান্সার। তারপর চলো 10 দাগেরটা কি বলেছে, 4 এর 10, চারের 10টা কি বলেছে দেখো, বলেছে 9 দাগের হবে না, 9 দাগের হবে, যদি আর cos থিটা ইকুয়াল টু 2√3, আর এখানে বলে দিয়েছে আর sin থিটা ইকুয়াল টু 2 হয়, তাহলে থিটা, এখানে আর আর থিটার মান উভয়ের মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। কি বলেছে, আর cos থিটা ইকুয়াল টু 2√3, এটাকে 1 নম্বর ধরে নিচ্ছে, একটা বলেছে আর সাইন থিটা ইকুয়াল টু 2 যদি হয়, এটাকে 2 নম্বর ধরে নিচ্ছে। তাহলে আমরা কি করবো, 2 ভাজক 1 করে নেবো, এরকম যদি অঙ্ক থাকে তাহলে দেখবে সেম অঙ্ক আসবে। তাহলে 2 ভাজক 1 যদি হয় তাহলে কি লিখবো, আর সাইন থিটা, আর নিচে কি হবে আর cos থিটা, এ পাশটায় 2 বাই কি আসবে 2√3,
তাহলে দেখো আর আর কেটে গেল, টু টু কেটে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কি আসবে 1/√3। তাহলে সাইন কস মানে কি ট্যান থিটা, আর 1/3 মানে কি হবে ট্যান কার মান হবে ট্যান 30 মান। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে ট্যান ট্যান সরিয়েছে, থিটা ইকুয়াল টু কি হবে 30 ডিগ্রি। এটা পেয়ে গেলাম। তাহলে থিটার মান কি পেলাম 30 ডিগ্রি, থিটার মান কি পেলাম 30 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেব 2 নম্বর সমীকরণে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বসিয়ে পাই। ঠিক আছে, তা 2 নম্বর সমীকরণ কি ছিল আর সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে আর বসে গেল সাইন থিটার মান 30 ইকুয়াল টু 2, তাহলে আর সাইন থিটার মান কত হাফ ইকুয়াল টু 2 যদি হয় তাহলে আর এর মান কত হবে 2 দুনা 4, এটা হচ্ছে মান। তাহলে থিটার মান কত পেলাম 30 আর আর এর মান কত পেলাম 4। তাহলে এখানে লিখে দেব অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আর আর ইকুয়াল টু কত হয়ে যাবে 4। এটা হচ্ছে আমাদের দুটোর অ্যান্সার। ঠিক আছে, 9 দাগেরটা হয়ে গেল। তাহলে এটা 9 দাগের ছিল। 10 দাগেরটা কি বলেছে চলো। 10 দাগেরটা বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1/2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তার আগে আমি একটি কি বলেছে, এটা শঙ্কু, যেহেতু লম্ববৃত্তার শঙ্কু, শঙ্কু একে তোমাদের দেখাচ্ছি, এরকম একটা শঙ্কু। ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কু। তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে বলি এইচ, এটাকে বলি আর, আর এটা যেহেতু সমকোণ ত্রিভুজ হয় তাহলে এটাকে তির্যক উচ্চতা এল। তাহলে এল মানে আমরা কি জানবো অতিভুজ, স্কোয়ার মানে আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। শুধু এল মানে কি √আর প্লাস এইচ স্কোয়ার। এটুকু কথা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো বাকি অঙ্কগুলো করি। তাহলে ধরি শঙ্কুটির উচ্চতা কত হবে, শঙ্কুটির উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর ধরে নিলাম। তাহলে তির্যক উচ্চতা সমান কি হবে, তির্যক উচ্চতা এল। তাহলে এল সমান আমরা কি পেয়েছি √আর² প্লাস এইচ স্কোয়ার, এটা লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে শঙ্কুটির আয়তন সমান কি হবে, শঙ্কুটির আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর² এইচ। এটা হবে ঘন একক যেহেতু আয়তন। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাই আর এল। এবার কি বলেছে, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল আর আয়তনটা কি হবে সমান হবে। তাহলে আমরা শর্তানুসারে দিয়ে লিখতে পারি পাই আর আর এল ইকুয়াল টু কি হবে 1/3, তাই পাঁচটা লিখতে পারতাম আমরা 1/3 পাই আর² এইচ ইকুয়াল টু পাই আর আর এল। ঠিক আছে, এটা লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে 1/3 বসে গেল, পাই বসে গেল, আর এর মান কত, এখানে তো আর এর মান জানি না তাই না। 1/3 পাই আর² এইচ ইকুয়াল টু পাই আর এল। এখানে দেখো পাই আর পাই আর 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 কেটে যাবে, তাহলে 1/3 কি থাকছে আর থাকছে একটা, 1/3 আর এইচ ইকুয়াল টু কি হবে এল থাকবে। তাহলে এটা তিনটা উপরে গুণ হয়ে যাবে, আর এইচ ইকুয়াল টু কি হবে 3 এল হয়ে যাবে। তাহলে আর এইচ ইকুয়াল টু 3, এল এর মান আমরা কি পেয়েছি, এল এর মান পেয়েছি ইন্টু আর² প্লাস এইচ স্কোয়ার, এটা মান পেয়েছি। তাহলে এখান থেকে দেখো উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। তাহলে যদি বর্গ করি আর² এইচ² ইকুয়াল টু 3 মানে 9, এটা রুটটা উঠে যাবে, তাহলে আর² প্লাস এইচ²। তাহলে এখানে লিখে দেব উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে কি কি পেয়েছি আমরা, দেখো এখানে পেয়েছি, একটু ঘুরিয়ে লিখে নিচ্ছি এটাকে, 9 ইন্টু আর² প্লাস এইচ² ইকুয়াল টু আর² এইচ²। তাহলে বা দিয়ে আর² প্লাস এইচ² এটাকে এ পাশটা নিচে চলে আসছি, তাহলে আর² এইচ² আর এটা কি আসবে উপরে 9টা ছিল তাহলে 1/9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ফ্রিকশন পদ্ধতিতে মানে আলাদাভাবে লিখি, তাহলে এটার নিচেও এটা আছে, এটা নিচেও,
তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 1/9। তাহলে এখানে এখানে এটা কেটে গেল, এটা এটার সঙ্গে কেটে গেল, তাহলে কি থাকছে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান 1/9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই চেয়েছিল আমাদের। ঠিক আছে, আমাদের এটাই চেয়েছিল। দেখো এখানে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলে সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর হলে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার। তাহলে এটা মান পেয়ে গেলাম। তারপরে দেখো বলছে 11 দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, তাহলে 11 দাগের অঙ্কটা ধরে নিচ্ছি আমরা, কি ধরবো, কি শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে, শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে কি বলেছে, অনুপাত যেহেতু দেওয়া আছে, এখানে অনুপাত কি কি দেওয়া আছে 1:2। তাহলে প্রথমটা ধরে নিচ্ছি এইচ, হ্যাঁ, আর দ্বিতীয়টা ধরে নিচ্ছি 2h, হয়ে গেল। তাহলে এরকম করে আরেকবার কি করবো, শঙ্কু দুটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ভূমির ব্যাসার্ধ কি আসবে r1 একটা ধরে নিলাম আর একটা r2 ধরলাম। তাহলে কি করলাম, শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে h আর একটা কি হবে 2h, যেহেতু একটা h1 ছিল 1:2 ছিল, তাহলে একটা h ধরলাম একটা 2h ধরলাম। তাহলে শঙ্কু দুটির ভূমির ব্যাসার্ধ কি r1 ও r2। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমরা কি পাবো, শর্তানুসারে আমাদের কি অনুপাত দেওয়া আছে, কিসের অনুপাতটা দেওয়া আছে, তাদের পরিধির অনুপাত দেওয়া আছে, ভূমির পরিধি। তাহলে ভূমির পরিধির ফর্মুলা কি 2πr, 2π, তাহলে r মানে r1 হবে, আর এখানে 2πr মানে r2 হবে। তাহলে পাই পাই ইকুয়াল টু কত দেওয়া আছে 3/4। তাহলে 3/4 লিখে দিলাম, পাই পাই কেটে গেলাম, r1/r2 ইকুয়াল টু কি আসছে 3/4। তাহলে এটা একটা মান বার করে রাখলাম আমরা, r1/r2 ইকুয়াল টু কি হবে 3/4। এবার চেয়েছে শঙ্কু দুটির আয়তনের অনুপাত। তাহলে শঙ্কু দুটির আয়তনের অনুপাত যদি আমি বার করতে যাই, তাহলে অতএব শঙ্কু দুটির আয়তনের অনুপাত কত হয়ে যাবে, নিচে করে নি, 1/3 পাই r1 স্কোয়ার h বাই 1/3 পাই r2 স্কোয়ার 2h। ঠিক আছে, তাহলে 1/3 পাই পাই কেটে গেল, এখানে কি থাকছে r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু এখানে, আর এখানে কি দেওয়া আছে 1/2h দেওয়া আছে। তাহলে এখানে মান বসাই, আমরা যদি মান বসাই r1 আর r2 এর মান জানি, তাহলে কি আসবে 3/4 তার হোল স্কোয়ার ইন্টু h বাই কি হয়ে যাবে 2h। তাহলে এখানে কেটে গেল, তাহলে 1/2 থাকছে, তাহলে কত থাকছে দেখো 3 3 9 আর এখানে 4 4 16 ইন্টু 1/2, তাহলে কত হবে 9 আর 16 দুনা 32। তাহলে অনুপাত কত আসছে 9:32। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে যদি কেউ কাটলে কাটতে পারতে, আমি কাটিনি তার জন্য পরপর চলেছে, তোমরা এখানে কেটে দেবে, এইচ কেটে দেবে। ঠিক আছে, তাহলে 9 কত 32 আসলো। তাহলে এটা 11 দাগেরটা। তারপর চলো 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা বলে দিয়েছে, সহজ অঙ্ক দিয়েছে, একটি পরিসংখ্যা বিভাজনে গড়, এই অঙ্কটা অনেকবার আসলো। একটি পরিসংখ্যা বিভাজনে গড় 8:1 মানে 8.1 সামেশন fi xi ইকুয়াল টু 132 প্লাস 5k এবং সামেশন fi ইকুয়াল 20 হলে k এর মান কত। আচ্ছা, পরিসংখ্যা বিভাজন গড় দেওয়া আছে কত, পরিসংখ্যা বিভাজন গড় বা বিভাজনের গড় দেওয়া আছে কত 8.1,
তাহলে আমাদের কি দেওয়া আছে, এফ আই এক্স আই ইকুয়াল টু দেওয়া আছে 132 প্লাস 5k, আর এটা সামেশন এফ আই ইকুয়াল টু দেওয়া আছে কত, দেওয়া আছে 20 দেওয়া আছে, তাই না, 20 দেওয়া আছে। তাহলে এক্স বার সমান আমরা কি জানি, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। তাহলে মান বসাই 8.1 ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই মানে কি 132 প্লাস 5k বাই 20। তাহলে এখানে বা দিয়ে 81 নিচে দশমিকের জন্য 10 নিয়ে নিলাম, তাহলে 132 প্লাস 5k বাই 20, কাটাকাটি যদি করি তাহলে এখানে 2 হয়ে যাবে। তাহলে কোনাকুনি গুণ করেছে 132 প্লাস 5k ইকুয়াল টু 162, কোনাকুনি গুণ করলে। তাহলে বা দিয়ে আমরা যদি করি 5k ইকুয়াল টু 162 মাইনাস 132, তাহলে বা দিয়ে 5k ইকুয়াল টু কত 30, তাহলে k এর মান কি হবে 30/5, তাহলে কত হয়ে যাচ্ছে 6, তাহলে k ইকুয়াল টু কি আসছে 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের স্কুলের 1 2 3 4 কমপ্লিট হয়ে গেল। স্কুলটার নাম কি ছিল, নিউ ফারাক্কা হাই স্কুল ছিল, ঠিক আছে।